হ্যালো, বায়োইনফরমেটিক্স টিউটোরিয়ালে আজ দেখব আমরা লেকচার 2 বায়োইনফরমেটিক্সের লেকচার 2 এখান থেকে বায়ো লেকচার 2 হাই, আমাদের সেকেন্ড লেকচার বায়োইনফরমেটিক্সের আমরা দেখছি মলিকুলার অ্যান্ড সেলুলার বায়োলজি। আমাদের লেকচার 2তে আমরা যে বিষয়গুলো দেখব, ইউক্যারিওট ভার্সেস প্রোক্যারিওট দেখব, মাইটোসিস ভার্সেস মিওসিস দেখব, আমরা ডিএনএ দেখব, ডিএনএ স্ট্রাকচার দেখব, ডিএনএ রেপ্লিকেশন দেখব, আর এখান থেকে আরএনএ দেখব, আরএনএ স্ট্রাকচার আর মেজর আরএনএ টাইপস দেখব, জিন স্ট্রাকচার দেখব, আর সেন্ট্রাল ডগমা দেখব, প্রোটিন দেখব, রেগুলেশন অ্যান্ড অল্টারনেটিভ স্প্লিসিং দেখব। আর এখান থেকে প্রথমে আসছে আমরা সেলের ভিতর দেখব ইউক্যারিওট। আমরা সুন্দরভাবে ইউক্যারিওট সেলটা দেখতে পাচ্ছি, বিভিন্ন অংশ চিহ্নিত করে দেওয়া আছে। আমরা এখান থেকে যে বিষয়গুলো পড়ব সেখান থেকে সিঙ্গেল অর মাল্টি সেল এগুলো পড়তে হবে। আর কল্ড ইউক্যারিওট, এখান থেকে বলতে হবে হ্যাভ নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস এই তো এটা। আচ্ছা, হ্যাভ মেমব্রেন বাউন্ডেড অর্গানিজ থাকবে, হ্যাভ ক্রোমোজোম ইনসাইড নিউক্লিয়াস থাকবে। এখান থেকে মূলত যে জিনিসগুলো আপনাদের আসবে, অর্থাৎ যদি ইউক্যারিওট সেল বলে আপনাদের এক্সামে যদি লিখতে বলে যে ইউক্যারিওট সেল, তো শুধু এই বিষয়গুলো লিখলেই হবে। এর পরবর্তীতে আমরা দেখব প্রোক্যারিওটিক সেলটা সিঙ্গেল সেল অর্গানিজম। এখানে আর কল্ড প্রোক্যারিওটস, নো নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস থাকবে না সরি দেখতে পাচ্ছেন কোনো নিউক্লিয়াস নাই, এখানে চিহ্নিত করে দেওয়া আছে সবগুলো। নো আদার মেমব্রেন বাউন্ডেড অর্গানিজম, অন পিস অফ রোল অফ ডিএনএ ফ্লোটিং ইন সেলুলার ফ্লুইড। এই প্রোক্যারিওটিক সেল আপনাদের আমি আবার বলছি, যদি এক্সামে এসে থাকে, যদি আপনাদের লিখতে বলে শুধু এই বিষয়গুলো লিখলেই চলবে। সেখানে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। তো আমি আবারও বলছি যে এই কোর্সগুলো করানো হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বায়ো ইনফরমেটিক্স নামে একটা কোর্স আছে, সেখানে 6 থেকে 7 সেমিস্টার এরকম সময় মাঝামাঝি করানো হয়। সেই স্টুডেন্টদের ড্যাফোডিল এই স্টুডেন্টদের জন্য এটা খুব কাজে দেবে আর কি এই লেকচারগুলো। মাইটোসিস সেল ডিভিশন, ও আচ্ছা, এই জিনিসগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে অনেক আগে পড়ে এসেছি। আমরা 9-10-এ পড়ছি মাইটোসিস সেল ডিভিশন কীভাবে হয়, আমরা বাংলায় পড়ছিলাম, এখন আমরা ইংলিশে পড়ছি। তো একটু সরি, তো এই বিষয়গুলো একটু ঝালাই করে নিতে হবে আপনাদের নতুন করে। হ্যাপেন্স ইন সোমাটিক সেল অ্যান্ড ক্রোমোসোম both get divided only once, no crossover ঘটে না, takes part in healing and repair। তো এই বিষয়গুলো মাইটোসিস সেল ডিভিশন যে হলো আপনার জেনারেলি বডি সেল, অর্থাৎ এটা দেহকোষে ঘটে থাকে। এই বিষয়গুলো তো আমরা ওই 9-10-এর কোষ বিভাজন চ্যাপ্টারগুলোতে খুব সুন্দর করে পড়ে আসছিলাম, এখন শুধু একটু দেখলাম, আর নতুন করে এখানে আর কিছু বলার নাই। যদি এগুলো এসে থাকে তাহলে আপনাদের চিত্রগুলো আঁকতে হবে এখান থেকে উপর থেকে নিচের দিকে যেভাবে বিভক্ত হয়েছে ঠিক সেভাবে বিভক্ত করে দেখাতে হবে। চিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ।
তার সাথে সাথে আপনাদের এখান থেকে 4টা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। এটা আসে শুধুমাত্র মাইটোসিস সেল ডিভিশন ভার্সেস মিয়োসিস সেল ডিভিশন, এই দুটা মাইটোসিস মিয়োসিস এই দুটো সেল কীভাবে ডিভিশন হয় সেগুলো লিখতে বলবে এবং চিত্র আঁকতে বলবে। তাতে 4-5টা করে পয়েন্ট লিখতে হবে এবং 5 মার্কের একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। ধন্যবাদ। আর এইখান থেকে যেটা থাকবে মিয়োসিস সেল ডিভিশন মূলত হয় এখানে এটা happens in germ cell is divided twice but chromosome only once. Crossover happens এখান থেকে takes part in formation of gametic and maintenance of chromosome number in the race. অর্থাৎ এই মিয়োসিস সেল ডিভিশন এটা ঘটে থাকে হয় মূলত অপত্য কোষে ঘটে থাকে। আমরা যেটা 9-10-এর মাইটোসিস মিয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে এটা জনন কোষে হয়ে থাকে। আর এটার যে বিভক্ত হওয়ার ধাপ সেগুলো দেখছেন একসঙ্গে 4টা কোষে বিভক্ত হয়েছে। তো একটা থেকে এরকম করে দুইটা হইতে দুটো থেকে আবার 4টা হয়। এই 4টা হওয়ার পরে এটা পরিণত কোষে বিভক্ত হয়। তো এই বিষয়গুলো আমরা 9-10-এ শিখে আসছি। এখান থেকে যে বিষয়গুলো আসতে পারে এখানে অবশ্যই আপনার 4টা পয়েন্ট লিখতে হবে এবং কোষের চিত্রগুলো অবশ্যই আঁকতে হবে। এটা ছিল মিয়োসিস সেল ডিভিশন। এর পরবর্তীতে আমরা দেখব ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএর স্ট্রাকচার আমরা দেখছি। ডিএনএর স্ট্রাকচার মূলত ডাবল হেলিক্সের একটা স্ট্রাকচার। এটা ওয়াটসন এবং ক্রিক নামে দুইজন বিজ্ঞানী 1953 সালে এটি নিয়ে চিন্তা ভাবনা করেন। 2 complementary anti-parallel strands, one runs from 5 to 3 end and another runs from 3 to 5 end. 3 major parts নাইট্রোজেনাস বেস থাকে, 5 কার্বন ডিঅক্সিরাইবোজ সুগার থাকে এবং ফসফেট গ্রুপ থাকে। এখানে 4 নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছিলাম লেকচার 1-এ। অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন এগুলো থাকবে। সেখানে A2T ইজ ডাবল হাইড্রোজেন বন্ড থাকে, G2C ইজ ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে। এখানে ডিএনএ ইজ মোর স্টেবল দেন আরএনএ ডিউ টু ইটস ডিঅক্সিরাইবো সুগার স্ট্রাকচার। তো এই ডিএনএ সম্পর্কে কিন্তু আমরা প্রথম লেকচারে একটু ভালোভাবে জেনে আসছি। এখন আসি ডিএনএ রেপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ডিএনএ রেপ্লিকেশনটা আমরা পড়ে আসছি ইন্টারমিডিয়েট ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে খুব ভালো করে পড়ে আসছি। ডিএনএ রেপ্লিকেশন মতো হয় 3টি ধাপে বা ফাজে। সেখানে প্রথম ধাপটা হয়ে থাকে ইনিশিয়েশন, একটা ধাপ বা ফাজ হতে পারে। তার পরবর্তী ধাপ বা ফাজ হয় ইলনগেশন নামে একটা ধাপ হয়। তার পরবর্তীতে যেটা হয় টার্মিনেশন হয়। তো এই 3টা ধাপে কিন্তু আসলে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে থাকে। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে মূল যে বিষয়টি সেটা আপনাকে অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে ডিএনএ রেপ্লিকেশন এটা আসেই, এই প্রশ্নটা আপনাদেরকে আসবেই আমি বলতে পারি। তো আবার খুব জোর দিয়ে বলবো না, নাও আসতে পারে। আর যদি এসে থাকলে তো কিছু করার থাকবে না। তবে আপনাকে অবশ্যই চিত্রটা আঁকতে হবে। যদি ডিএনএ রেপ্লিকেশন আঁকতে আসে অবশ্যই আপনাকে চিত্রটা আঁকতে হবে। 3টি ফাজ বা বিভক্তের যে ধাপগুলো সেই ধাপগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে। এই যে এই ওকাজাকি
ওকাজাকিটা আসতে পারে। ওকাজাকি দিয়ে বলতে পারে যে এটি বিশ্লেষণ করেন, ঠিক আছে। তখন আবার ইলানগেশন এই ধাপটা বিশ্লেষণ করতে হবে। এখানে পার্ট বাই পার্ট 3টি পার্টের মধ্যে ইলানগেশন স্টেজটা খুব ইম্পর্টেন্ট। ইলানগেশন স্টেজে এই যে ওকাজাকি ফ্রেগমেন্ট হয়, এই জন্য মূলত এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখান থেকে জাস্ট এগুলো খুব শর্টকাট ওয়েতে রিডিং করে নিলেই হবে, যেন পরীক্ষা আসলে লিখতে পারেন এরকম আর কি। তো এখান থেকে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ স্ট্রাকচারের পর মূলত আরএনএ টাইপ। তো আরএনএ স্ট্রাকচারে যেটা থাকবে, সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার থাকে। আরএনএ এক সূত্রক, এটা সিঙ্গেল স্ট্র্যান্ড হুইচ জেনারেলি রানস ফ্রম 5 to 3 ইঞ্চি হয়। একটা থাকলে ইঞ্চি হবে, দুটো থাকলে কী হবে বলেন? আচ্ছা, 3 মেজর পার্টস থাকবে। রাইবোস নাইট্রোজেনাস বেস থাকবে, 5 কার্বন রাইবোস সুগার থাকবে, ফসফেট গ্রুপ থাকবে। এখানে 4 নাইট্রোজেনাস বেস থাকে, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। এখানে A to U ইজ ডাবল হাইড্রোজেন বন্ড থাকে। এখানে G to C ইজ ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকবে। এখানে RNA ইজ লেস স্টেবল দেন DNA ডিউ টু ইজ রাইবোস সুগার স্ট্রাকচার। তো RNA থেকে মূলত এইটুকুই বলা ছিল। RNA যদি আসে তাহলে আপনাকে এই পয়েন্টগুলো অবশ্যই লিখতে হবে। RNA টাইপের ভিতরে যেটা থাকবে সেখানে থাকবে ট্রান্সফার RNA, যেটাকে সংক্ষেপে বলি tRNA, স্মল টি, তারপরে ক্যাপিটাল R, ক্যাপিটাল N, ক্যাপিটাল A। ট্রান্সফার RNA এটা নন কোডিং RNA। এখানে থাকতে পারে রাইবোসোমাল RNA থাকতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড RNA থাকতে পারে। তো এরকম বিভিন্ন রকমের RNA হয়ে থাকে। জিন স্ট্রাকচারের ভিতরে ইউক্যারিওটিক জিন স্ট্রাকচার হতে পারে। এখান থেকে শর্টকাট ওয়েতে যেটা আমি বলবো, আর আপনাদের একটু পড়ে নিতে হবে একটু কষ্ট করে। 2 মেজর পার্ট, এক্সন, ইন্ট্রন থাকবে। এক্সন টেক্স পার্ট ইন প্রোটিন কোডিং অ্যান্ড প্রোডাকশন। এখানে ইন্ট্রন ডাজ নট টেক পার্ট ইন প্রোটিন কোডিং পার্ট অফ প্রি mRNA। এটা mRNA এর মতো RNA টাইপ, বাট গেটস আর এইগুলো আপনারা একটু পড়ে নিন বাস। এই এগুলো শুধু পড়ার বিষয়, আসলে এত বিষয় না কি। সেন্ট্রাল ডগমাতে আসলে যেটা থাকবে মেজর স্টেপস অফ সেন্ট্রাল ডগমাতে আসলে দুটা ধাপে বা ফাজে বিভক্ত হয়। এটা প্রথমত ধাপটা থাকে ট্রান্সক্রিপশন ধাপটা, সেখান থেকে আসে পরবর্তী ধাপে ট্রান্সলেশন। মূলত ট্রান্সলেশন এই দুটো মিলিয়ে হয় সেন্ট্রাল ডগমা। হ্যাঁ, অনেক কথাই বলে ফেললাম। এখান থেকে শুধু পড়ে নেবেন আর কি আপনারা, আমি আর দেখাবো না। এগুলো খুব ঝামেলা লাগে স্লাইড পড়া। জেনেটিক কোডস ইন ট্রান্সলেশন। আচ্ছা, জেনেটিক কোডস আচ্ছা কতভাবে হয়ে থাকে, এখানে কতভাবে পসিবল এখানে জেনেটিক কোডিং করা, মানে জেনেটিকভাবে বিভক্ত করা। ইউজিএসি এটাকে দেখেন বিভক্ত করছে 1 2 3 4 চারটা ভাবে, আবার 1 2 3 4 চারটা ভাবে, আবার এটাকে বিভক্ত করছে GACU। অর্থাৎ এখানে বুঝছেন তো, মানে UCAG এটা মানে বুঝলেন তো, ওই যে অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এই বিষয়গুলো আর কি। এই যে অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এই বিষয়গুলো মানে কতভাবে সম্ভব। একটা সেখান থেকে চারটা, আবার এখান থেকে এই একটা জি থেকে কিন্তু চারটা। দেখেন 1 2 3 4, আবার এই একটা থেকে, আবার এই যে এ থেকে চারটা, GACU, আবার এই সি থেকে চারটা, 1 2 3 4। মানে এভাবে কতভাবে পসিবল দেখেন, 64 কম্বাইনেশন পসিবল, 64টা কম্বাইনেশন এখান থেকে করা পসিবল। ঠিক আছে, তো এটা মূলত একটা চতুর্ভাগ।
আমরা ত্রিকোণমিতিতে চতুর্ভাগ পড়ে আসছি। আর এটাকে বলা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই এই চারটা কোয়াড্রেন্টে বিভক্ত করে কিন্তু এটা এই জি এটাকে চারটাকে বিভক্ত করছে প্রথমে, আবার এই একটা জিকে আবার চারটাকে, আবার এখান থেকে আবার কয়টা হয়েছে দেখছেন? এইভাবে হইতে 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 কিন্তু সেটা পুরোটা একটা দুইটা তিনটা চারটা কোঅর্ডিনেট মিলিয়ে কিন্তু হয়েছে কি 64 কম্বাইনেশন পসিবল। 20টা অ্যামিনো অ্যাসিড আছে এখানে। কটা অ্যাসিড? 20টা অ্যামিনো অ্যাসিড থাকবে। তো এইখান থেকে মূলত এই কম্বাইনেশনগুলো একটু দেখবেন, তাহলে হবে। আর প্রোটিন, এখানে প্রোটিনের ওভারভিউ বলছে, চেইনস থাকবে, চেইনস অফ 20 টাইপ অফ অ্যামিনো অ্যাসিড থাকবে। এখানে একটু পড়ে নিতে হবে। ফ্লোরস ইন্টু 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকবে। ফাংশন অফ এ প্রোটিন ইজ ডিটারমাইন্ড বাই ইস স্ট্রাকচার। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম। জিন রেগুলেশন অ্যান্ড অল্টারনেটিভ স্প্লিসিং, এখানে যেটা থাকবে রেগুলেটিং জিন এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে যেটা থাকবে 2 টাইপস অফ রেগুলেশন হয়, একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। পজিটিভদের এক ধরনের আচার শো করে, নেগেটিভদের এক ধরনের আচার শো করবে। এখানে মূলত পজিটিভ রেগুলেশন এক ধরনের কাজ করবে, আমি একটু আগে বললাম। নেগেটিভ রেগুলেশন এক ধরনের কাজ করবে। অপারেটর প্লাস অ্যাক্টিভেটর ইকুয়াল ট্রান্সক্রিপশন, ওই যে আমরা একটু আগে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়েছি, ওই বিষয়গুলো আর কি। অপারেটর মাইনাস অ্যাক্টিভেটর ইকুয়াল নো ট্রান্সক্রিপশন করবে। আবার নেগেটিভের ক্ষেত্রে যদি আমি বলি, অপারেটর প্লাস রিপ্রিসর, যদি এখানে বলি নো ট্রান্সক্রিপশন, কোনো ট্রান্সক্রিপশন ঘটবে না এখানে। যদি এরকম হয় অপারেটর মাইনাস রিপ্রিসর, তাহলে ট্রান্সক্রিপশন অবশ্যই হবে একটা। তো এইখান থেকে মূলত এই বিষয়গুলো দেখলেই চলবে। এখান থেকে মূলত একটা আমার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন হয় না। পরবর্তীতে যাই, অল্টারনেটিভ স্প্লিসিং। অল্টারনেটিভ স্প্লিসিংয়ের ক্ষেত্রে ডিএনএ হ্যাজ জিনস হ্যাজ রিজিয়ন, এক্সন ইন্ট্রন থাকবে। এখানে তো প্রি এম আর এনএ হ্যাজ বোথ ইন্ট্রন অ্যান্ড এক্সন থাকবে। ম্যাচুয়ার্ড এমআরএনএ হ্যাজ অনলি এক্সনস। এই বিষয়গুলো একটু পড়বেন, এই বিষয়গুলো থেকে কোনো গুরুত্বপূর্ণ তেমন প্রশ্ন হয় না। মাইসেলেনিয়াস টার্মসের ভিতরে থাকবে প্রোক্যারিওট ভার্সেস ফিনোটাইপ ভার্সেস জিনোটাইপ। ফিনোটাইপ ভার্সেস জিনোটাইপ থাকবে। এগুলো মূলত আমরা পড়ে আসছি। জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে না, ওই বিষয়গুলো আর কি। আচ্ছা, আমরা বায়োলজিতে পড়ছিলাম আর কি, ফিনোটাইপ ইজ দ্য ফিজিক্যাল এক্সপ্রেশন অফ জিন, জিনোটাইপ ইজ দ্য জেনেটিক স্ট্রাকচার। ঠিক আছে, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। আচ্ছা, এক্সাম্পল বলছে, এই দুটো পয়েন্ট লিখলে খুব গুরুত্বপূর্ণ। যদি আসে ফিনোটাইপ যদি বলে, ফিনোটাইপে কি বলবেন? ফিনোটাইপ ইজ দ্য ফিজিক্যাল এক্সপ্রেশন অফ জিন। আর জিনোটাইপে যদি বলে তাহলে বলবেন জিনোটাইপ ইজ দ্য জেনেটিক স্ট্রাকচার। এইটুকু লিখলেই সংখ্যার মতো কাজ করবে আর কি, এক মার্কস পাবেন। আচ্ছা, এক্সাম্পল যদি দিতে বলে তাহলে বলবেন আই কালার ইজ ফিনোটাইপ অ্যান্ড দ্য জিন রেসপন্সিবল ফর আই কালার ইজ ফিনোটাইপ। ঠিক আছে, এইটুকু লিখলেই আপনি এক মার্কসের মতো পাবেন, শুধু এইটুকু প্রশ্ন। পরবর্তীতে থাকবে ডিঅক্সিরাইবোজ ভার্সেস রাইবোজ সুগার। ডিএনএ হ্যাজ deoxyribose sugar, RNA has ribose sugar. DNA is more stable than RNA due to the sugar structure stability. আচ্ছা, এইটুকু লিখবেন। এইটুকু লেখার পর আপনাদের কিন্তু অবশ্যই এই যে বন্ডটা, সে বন্ডটা আপনাদের
লিখতে হবে, বন্ড ছাড়া কিন্তু মার্কস পাওয়া যাবে না। এর পরবর্তীতে যেটা থাকবে পিউরিন ভার্সেস পাইরিমিডিন। পিউরিন ভার্সেস পাইরিমিডিন এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসতে পারে আপনাদের 1 মার্কস 2 মার্কসের জন্য এগুলো আসতে পারে। Purine has double ring, pyrimidine has single. Purine have double ring, pyrimidine have single ring. এখানে থাকবে নিউক্লিওটাইড থাকবে আবার নিউক্লিওসাইড থাকবে। নিউক্লিওসাইডের ভিতর কি থাকবে? বেস প্লাস সুগার থাকবে। নিউক্লিওটাইডের ভিতর থাকবে বেস প্লাস সুগার প্লাস কি ফসফেট। এগুলো লিখতে হবে। এগুলো লেখার পরে আপনাদের এই যে বন্ডটা, এই বন্ডটা লিখে দিতে হবে। এর পরবর্তীতে আসলে দেখার কিছু নাই, এখানে আমরা অনেক পড়াশোনা প্রায় শেষ করে আসছি। এখান থেকে আপনার যেটা দেখব ডিএনএ রিপ্লিকেশন বা ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ রিপ্লিকেশন সেন্ট্রাল ডগমা, এগুলো ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখান থেকে ডিএনএ রিপ্লিকেশনটা দেখাবো। একটু ধৈর্য ধরতে হবে, এটা আসতে একটু সময় নেবে। হ্যাঁ, আমাদের কিছু করার নেই, একটু বসে থাকতে হবে, একটু সময় নিতে হবে। ওপেন হচ্ছে না কেন? হয়ে গেছে। আমরা প্লে করি। DNA is a molecule made up of two strands, twisted around each other in a double helix shape. Each strand is made up of a sequence of 4 chemical bases, represented by the letters A, C, G, and T. The two strands are complementary. This means that wherever there's a T in one strand, there will be an A in the opposite strand, and wherever there's a C, there will be a G in the other strand. Each strand has a 5' end and a 3' end. The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. This unzipping is done by an enzyme called helicase and results in the formation of a replication fork. The separated strands each provide a template for creating a new strand of DNA. An enzyme called primase starts the process. This enzyme makes a small piece of RNA called a primer. This marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA polymerase binds to the primer and will make the new strand of DNA. DNA polymerase can only add DNA bases in one direction, from the 5' end to the 3' end. One of the new strands of DNA, the leading strand, is made continuously, the DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way because it runs in the opposite direction. The DNA polymerase can therefore only make this strand in a series of small chunks called Okazaki fragments. Each fragment is started with an RNA primer. DNA polymerase then adds a short row of DNA bases in the 5' to 3' direction. The next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made, and the process is repeated again. Once the new DNA has been made, the enzyme exonuclease removes all the RNA primers from both strands of DNA. Another DNA polymerase enzyme then fills in the gaps that are left behind with DNA.
Finally, the enzyme DNA ligase seals up the fragments of DNA in both strands to form a continuous double strand. DNA replication is described as semi-conservative because each DNA molecule is made up of one old, conserved strand of DNA and one new one. তো আমরা এতক্ষণ দেখলাম ডিএনএ রেপ্লিকেশনের পার্টটুকু। আমরা আজকে এ পর্যন্তই রাখবো, আর পরবর্তীতে আমরা Here is a cell, the basic unit of all living tissue. নিয়ে কথা বলবো। In most human cells, there is a structure. আজকের মতো আমাদের এখানে সমাপ্তি করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকি, সুস্থ থাকি।